নেপাল ও ভারতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 1800 ছাড়িয়েছে। ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে, সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ। বিধ্বস্ত হতে পারে বিস্তীর্ণ এলাকা, অপরিকল্পিত নগরায়নে বাড়ছে আতঙ্ক, নেই পর্যাপ্ত প্রস্তুতিও। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন। রাজনৈতিক দলের সমর্থন না থাকায় ঢাকার 2 সিটিতে বাধার মুখে পড়তে হচ্ছে প্রচারণায়, অভিযোগ কাউন্সিলর প্রার্থীদের। এবং প্রয়োজনীয় তুলার প্রায় সবটুকুই আমদানি করতে হয় বাংলাদেশের। ভালো জাতের বীজ ও প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1800 ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেশটির সরকারের। ধ্বংসস্তূপে চাপা পড়া হতাহতদের উদ্ধারে চলছে অভিযান। শনিবার ভূমিকম্পের আঘাতের পরপরই দেশটির সেনাবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার কাজে যোগ দিয়েছে প্রতিবেশী দেশ ভারত ও চীনও। বাংলাদেশ পাকিস্তানের পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা ও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ে। ধসে যাওয়া বিশ্ব ঐতিহ্যের অংশ ধারাহারা টাওয়ারের ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারে চলছে তৎপরতা। 1832 সালে নির্মিত এ টাওয়ারটির ধ্বংসস্তূপে এখনো অনেকে আটকা পড়ে রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। শনিবার দুপুরে ভয়াবহ ভূমিকম্প আঘাত আনার পরপরই চাপা পড়ার স্বজন প্রতিবেশীদের সন্ধান শুরু করেন স্থানীয়রা। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজে যোগ দেয় দেশটির সেনাবাহিনীও। ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যে উদ্ধারকারী দল পাঠায় ভারত। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে ত্রাণও পাঠায় দেশটি। হিমালয় কন্যার এ দুর্যোগকালে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ চীনও। এরই মধ্যে দেশটির সন্ধান ও উদ্ধার তৎপরতা বাহিনীর 62 জনের একটি দল নেপালে পৌঁছেছে। পাকিস্তানও পাঠাচ্ছে শুকনা খাবার, কম্বল, তাঁবু, চিকিৎসা সরঞ্জাম সহ চিকিৎসক ও উদ্ধারকারী বিশেষজ্ঞ। নেপাল সরকারের আহ্বানে সাড়া দিয়েছে পশ্চিমা দেশগুলো। প্রাথমিকভাবে 10 লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চরম এ মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠাতে ব্রিটেনের সন্ধান ও উদ্ধার সহ বিভিন্ন কাজের জন্য পাঠাচ্ছে 8টি বিশেষজ্ঞ দল। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রায় 40 লাখ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নরওয়ে। হাত পা হারানো বা বড় ধরনের আঘাত পেলেও অনেক ভাগ্যবানকে জীবিত উদ্ধারের সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। কিন্তু দফায় দফায় ভূমিকম্পের আঘাতে অনেক হাসপাতালও মাটির সঙ্গে মিশে গেছে। যেগুলো টিকে রয়েছে সেসব হাসপাতালেও আহতদের জন্য স্থান সংকুলান হচ্ছে না। শরীফুল ইসলাম, সময় সংবাদ। ভূপ্রাকৃতিক অবস্থানগত কারণে বাংলাদেশের নামের এই বদ্বীপটি রয়েছে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, নেপালে যে ভূমিকম্প হয়ে গেল, যদি ঢাকা শহরের আশপাশেও এই মাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রাণহানি লাখ ছাড়িয়ে যাবে বলে শঙ্কা। রাজধানী ঢাকা পরিণত হবে বিধ্বস্ত নগরে। যদিও এখন পর্যন্ত এই দুর্যোগের পূর্বাভাস দেবার প্রযুক্তি আবিষ্কৃত হয়নি, তারপরেও জাপানের আদলে বাংলাদেশেও যদি ভূকম্পনের সেন্সর স্থাপনের মাধ্যমে মোবাইল অ্যালার্ট সার্ভিস চালু করা যায় তাহলে তা প্রাণহানি কমাতে সাহায্য করবে। রিপোর্ট আতিকুর রহমান তমালের। এশীয় মহাদেশে সাধারণত মাটির গভীরে প্লেটে প্লেটে সংঘর্ষের ফলে সৃষ্ট ভূ আলোড়ন থেকেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। বিজ্ঞানীদের ভাষ্যমতে মানুষের পক্ষে খেয়ালি পৃথিবীর ভূ অভ্যন্তরের এই সংঘর্ষ এড়ানো সম্ভব নয়। আর বিশেষজ্ঞরা বলছেন, পলিমাটির দেশ নামে খ্যাত এই বাংলাদেশের অবস্থান এমনই 3টি প্লেটের সংযোগস্থলে। এর মধ্যে ভারতাংশের প্লেট ছাড়াও উত্তরে ইউরেশিয়ান প্লেট আর পূর্বে রয়েছে বার্মা প্লেট। ভারতও বার্মা প্লেটের সংযোগস্থলটা আবার বাংলাদেশের অভ্যন্তর দিয়ে গেছে। তাই ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ রয়েছে ভূকম্পনের মারাত্মক ঝুঁকিতে। প্লেট টেকটনিক্স যে সেটআপ, যে অবকাঠামো, এইটাই বলে দিচ্ছে যে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা এবং অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যদিকে নগরায়নের প্রভাবে ক্রমেই বাড়ছে রাজধানী ঢাকার আয়তন, বাড়ছে জনবসতি। বিল্ডিং কোড না মেনে আবার কখনো অনুমতির তোয়াক্কা না করে কংক্রিটের অট্টালিকা উঠছে আকাশমুখে। প্রশ্ন হচ্ছে, নেপালের মতো 7.9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকার আশেপাশেও আঘাত হানে তাহলে কি হবে এই মেগাসিটির? এই ধরনের ভূমিকম্প হলে ঢাকায় তো 1 লক্ষর মতো লোক মারা যেত, প্রাণ
হারাতে পারে। এটা ঢাকার ধারে কাছে হলে তো ঢাকা একটা বিধ্বস্ত মহানগরী হবে। পূর্বাভাসের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা আবিষ্কৃত না হওয়ায় একমাত্র সচেতনতাই হতে পারে বাঁচার পথ, এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে জাপানের আদলে মোবাইলে ভূকম্পনের অ্যালার্ট সার্ভিসের সুযোগ রাখা যায় কিনা এমন চিন্তার খোরাকও দিয়েছেন অনেকে। জাপানে স্মার্টফোনে তারা সাথে সাথে অ্যালার্ট দিয়ে দেয় অটোমেটিক। কাঠমান্ডু থেকে আসতে আমাদের এখানে বেশ সময় লেগেছে, তো যে সেন্সার থাকতো অটোমেটিক্যালি আমাদের সবাইকে একটা মেসেজ দিয়ে দিত যে এটা ভূমিকম্প আসতেছে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের যেরকম যে পূর্বাভাস দেওয়া হয় বা পাওয়া যায়, ভূমিকম্পের ক্ষেত্রে এখন পর্যন্ত বিজ্ঞান সেই পর্যায়ে যেতে পারে নাই। চেষ্টা করা উচিত যে ফার্নিচারের নিচে আশ্রয় নেওয়া। বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্ট ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল 1897 সালে আঘাত হানা 8.7 মাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্প প্রবণ অঞ্চলে সাধারণত 100 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। সবশেষ 1897 সালে 8.2 মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা সিলেট অঞ্চল। সে ঘটনার 100 বছর অতিক্রম হওয়ায় আবারও এই অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 8 মাত্রার ভূমিকম্প হলেই সিলেট শহরের বেশিরভাগ বাসাবাড়ি ধসে পড়তে পারে। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। ছোট বড় অনেকগুলো টেকটনিক প্লেটের ওপর পৃথিবীর অবস্থান। ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান এই বড় প্লেট দুটির সংযোগস্থল সিলেটের কাছাকাছি অবস্থিত। এই প্লেট দুটির ঘর্ষণের ফলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। ভূমিকম্প নিয়ে কাজ করা এই অধ্যাপকের মতে, ভূমিকম্প প্রবণ অঞ্চলে প্রতি 100 বছর পর পর বড় ভূমিকম্প সংঘটিত হয়। 1897 সালে এমন একটি ভূমিকম্পে মারা গিয়েছিল 1.5 লাখেরও বেশি মানুষ। বর্তমানে এই অঞ্চলে হওয়া ঘন ঘন ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আগাম সংকেত বলেও মন্তব্য করেন তিনি। সিলেট বিশেষ করে এই দেশের উত্তর পূর্বাঞ্চল পুরোটাই অত্যন্ত ভূমিকম্পন এলাকা। এইগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অচিরেই আছে। বিশেষজ্ঞদের এমন আগাম সংকেতের পরও দুর্যোগ মোকাবেলায় তেমন প্রস্তুতি নেই ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের। 7 মাত্রার উপরে ভূমিকম্প হয় তাহলে অনেক ভবন ধসে যাবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, এবং এই ভূমিকম্প মোকাবেলার জন্য সিলেট শহরের আমাদের যে প্রস্তুতি বা সিলেট সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি, এটা মোটেও পর্যাপ্ত নয়। বিদ্যমান যে নগরীটা, এখানে রাস্তাকে বড় করা এটা যথেষ্ট ওরকম আসলে কঠিন কাজ, কারণ এগুলো একবার করে বড় করার মতো অবস্থা তো ফান্ডও আমাদের আসলে এইভাবে নাই। এদিকে দুর্যোগকালীন সময় কিছুটা হলেও উদ্ধার তৎপরতা চালাতে 25 সদস্যের বিশেষ টিম গঠন করে তাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। কিভাবে একটা বিধ্বস্ত ভবন থেকে বা অগ্নি ভবন থেকে ওইখান থেকে লোক আমরা বাহির করে আসতে পারি, এই কোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি। আগেও আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি, এখন আমরা স্পেশালি কিছু জিনিস শিখেছি যাতে সহজে সিলেট বিভাগের যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা, ভূমিকম্প বা বিল্ডিং ধসে পড়লে আমরা সঙ্গে সঙ্গে যাই, ইউজার টিমের সদস্যরা যায় সেই দুর্ঘটনা থেকে আহত রোগীদেরকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। সম্প্রতি সিডিএমপি জরিপ চালিয়ে ঘোষণা করে বড় ভূমিকম্প হলে 30,000-এর বেশি ভবন ধসে পড়তে পারে সিলেট শহরে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বড় দলগুলোর মোকাবেলায় বাংলাদেশ ক্রিকেট দলকে মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ভালো খেলার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে। বিশ্বকাপে সন্তোষজনক ফলাফল এবং পাকিস্তানকে বাংলা ওয়াশের পর গতকাল গণভবনে দলের ক্রিকেটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দলের খেলোয়াড়দের জন্য অর্থ ও আবাসন সহ বেশ কিছু পুরস্কারেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ক্রিকেটে চমকে দেয়া পারফরমেন্স, আর দেশের মাটিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ। বাংলাদেশ দলের প্রতিটি খেলাই টিভিতে বা সরাসরি মাঠে গিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শুক্রবার টি-20-তে পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর পুরো দলকে নিজ বাসভবনে ডেকে শুভেচ্ছা জানালেন তিনি। গণভবনে দলের প্রত্যেক খেলোয়াড় কর্মকর্তার সঙ্গে করলেন শুভেচ্ছা বিনিময়। আর সরকার প্রধানের স্নেহাশিসে আপ্লুত দলের অধিনায়ক। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আপনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন, মাঠে গিয়ে নিজেই সবসময় খেলা দেখেছেন। দলের এই সফলতা ধরে রাখার তাগিদ দিয়ে ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, বাংলাদেশের ক্রিকেটের জয়যাত্রা কেবল শুরু হয়েছে। স্মরণ করিয়ে দেন, আগামীতে সরাসরি বিশ্বকাপ খেলতে চাইলে বাড়াতে হবে বাংলাদেশের রেটিং পয়েন্ট। 4 বছর আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের কোয়ালিফাই করতে হবে।
8 নম্বরের পরে 9 এবং 10 নম্বর টিমকে কোয়ালিফাই করতে হবে। আমি কিন্তু প্রত্যেকবারই প্রতিবাদ করছি, কিন্তু কারো সাপোর্ট পাই না, কারোই সাপোর্ট পাই না। সেই জন্য আমি গত বছর থেকেই বলছি এই কথাটা, এখনো বলছি যে আগামী বিশ্বকাপের আগে আমাদের র্যাঙ্কিং আমাদের অবশ্যই উপরে উঠতে হবে, যাতে করে সামনে অন্য সকলেই আমাদেরকে সাপোর্ট দেয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ ট্রফি জয় করবে। তিনি বলেন, মনোবল শক্ত রাখলে যে কোনো দলকেই হারানো সম্ভব। বাইরের টিমগুলি বেশ ভালো টিমই আসছে, ইন্ডিয়া আসবে, কারণ পাকিস্তান তো গেল, যেটা আমাদের জন্য একটা বিরাট ছিল। আর এরপর অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ সবগুলি কিন্তু একদম নামকরা টিম। তো এখন থেকে মানসিকভাবে সেইভাবেই তৈরি হতে হবে যে না, আমাদেরকে জিততে হবে, খেলতে হবে, ভালো খেলতে হবে। বিশ্বকাপে ভালো খেলার জন্য বাংলাদেশ দলকে 1 কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর পাকিস্তানকে বাংলা ওয়াশ করায় দেবেন আরো 1 কোটি টাকা। এছাড়া দলের যেসব খেলোয়াড়কে এর আগে গাড়ি দেয়া হয়নি, তাদের প্রত্যেককে গাড়ি দেওয়ার ঘোষণা দেন তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 2 সিটি নির্বাচনে 93টি ওয়ার্ডে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন 1000-এরও বেশি প্রার্থী। আর এর মধ্যে কাউন্সিলর পদে লড়ছেন 875 জন, যাদের বেশিরভাগই দেশের বড় 2 রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই প্রস্তুত সামনের নির্বাচনে মুখোমুখি হতে। তবে তাদের অভিযোগ রয়েছে, দলীয় সমর্থনে আছেন যে সকল প্রার্থী, তাদের বিভিন্ন আচরণে ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না তারা। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। দরজায় কড়া নাড়ছে সিটি কর্পোরেশন নির্বাচন। সব ধরনের প্রচারণা শেষে এখন বাকি শুধু নির্বাচনের ভোট গ্রহণ। বিধান অনুযায়ী এর নির্বাচন নির্দলীয় হলেও কেউ কেউ দলীয় সিদ্ধান্তের কথা মেনে নিয়ে অনেক আগেই প্রত্যাহার করেছেন তাদের প্রার্থিতা। তবে অনেকেই সব ধরনের চাপ মাথায় নিয়ে নিজ নিজ এলাকা থেকে প্রার্থিতা বহাল রেখে চালিয়েছেন নির্বাচনী প্রচারণা। কোনো দল থেকে সমর্থন না দিলেও প্রায় 700 প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র হিসেবে। আর এদের সবাই এমন পরিস্থিতিতেও নিজেদেরকেই এগিয়ে রাখছেন সবার আগে। আওয়ামী লীগ, বিএনপি এখানে দেখবে না, এখানে দেখবে দল যার যার কাউন্সিলর সবার। 30 নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের সবাই আমরা 71 মিলে আছি। আমরা 10 জনই আমার বিপক্ষে আছে, আমি একা একজন, আর 10 জনই মনে করে আমার সাথে আরেকজনের ফাইট হইব। যে একদম কম ভোট পাবে সেও মনে করে যে আমার ফাইটটা মোখলেস সাহেবের সাথে হবে। দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার কারণে নির্বাচনে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ আনেন তারা। তারপরও জনসংযোগ চালিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। এগুলো অ্যাকচুয়ালি লোকাল নির্বাচন, কার সাথে, লোকালদের সাথে, এই এলাকার 14 নং ওয়ার্ডবাসীর সাথে কার সম্পর্ক, এটাই কিন্তু মেইন ফ্যাক্টর। এদিকে এসব আচরণে বিশিষ্ট জনেরা মনে করছেন সবকিছুর বিবেচনায় এটা একটা দলীয় নির্বাচন, আর এর ফলে ভোটের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্বতন্ত্র যারা দাঁড়াচ্ছেন তারা কিন্তু প্রাধান্য পাচ্ছেন না, দলের সমর্থিত পাচ্ছেন। দলগুলো বলে দিচ্ছে যে না, তোমরা সরে যাও, দলের প্রার্থীকে তোমরা সর্বস্ব সমর্থন দাও, তাহলে এখানে আমার স্থানীয় সরকারের যে গণতন্ত্র সেটা কিন্তু থাকছে না। সবকিছুর পরেও তাদের প্রশ্ন, দলীয় রাজনীতিকে উপেক্ষা করে যে কিনা সাহসিকতার সাথে প্রিয় নগরের পরিবর্তন আনতে পারবেন, সে হিসেবে কতটুকু নাগরিক বান্ধব প্রতিনিধি পাওয়া যাবে আগামী 28 এপ্রিল। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিকল্প ধারা বাংলাদেশের সমর্থিত মেয়র প্রার্থী মাহিবী চৌধুরীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় মাহিবী চৌধুরী ও তার স্ত্রী সহ 3 জন আহত হয়েছেন। মাহিবী চৌধুরী জানান, গতরাতে 2টার পর কারওয়ান বাজারে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো শেষে তিনি বাসায় যাচ্ছিলেন। পথে তেজগাঁওয়ের একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়ার সময় 10-12 জন মুখোশধারী সন্ত্রাসী তার গাড়িতে হামলা চালায়। এ সময় তারা ইট, হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তার গাড়ি ভাঙচুর করে। হামলায় মাহিবী চৌধুরী, তার স্ত্রী ও তার গাড়ি চালক আহত হন। ঘটনার পর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তারা। গ্লাসটা ভাঙে ভিতরে হাত ঢুকে আমার চুল টান দিয়ে পিছনে নিয়ে গেছে। পিছনে নিয়ে গিয়ে যখন আমাকে বাইরে রিমেম্বার আমাকে মারলো বা কিছু করলো, বাট চারিদিকে ঝুরঝুরে
গ্লাসের গুড়াগুড়ি তখন আমার মুখের উপর পড়ে গেছে, তখন আমার মুখ দিয়ে ঢুকছে এবং চোখের মধ্যে অনেক গ্লাস ঢুকে গেছে। গালি দিতেছিল, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছিল, বলছে তোর তোর নির্বাচন করার শখ মিটাইতেছি। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো সরকারের, সে দায়িত্ব তো ইসির। এখানে সরকারের ব্যর্থতা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণে 70 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে নামানো হয়েছে 10 প্লাটুন বিজিবি। ঢাকা উত্তরে 35 প্লাটুন এবং দক্ষিণেও 35 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। গত রাত 10:30টার দিকে পিলখানা বিজিবি সদর দপ্তরে নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে বিজিবির সদস্যরা বের হন। এ সময় তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে টহল দিতে দেখা যায়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায়ও টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সময় সংবাদ আরো থাকছে। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারগুলোর বেহাল দশা, নেই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, নানা সমস্যায় রোগীরা। এবং বগুড়ায় মাছ ও মুরগির খামার করে স্বাবলম্বী অনেক শিক্ষিত যুবক, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় ব্যাংক ও প্রাণী সম্পদ বিভাগ। বিএনপি যে কোনো মুহূর্তে নির্বাচন থেকে সরে আসার পাঁয়তারা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আমলে নিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নির্বাচন কমিশন। আমরা কোন রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাই না। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চায়। আজকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে যে নিয়েছে, একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে না, সুষ্ঠু নির্বাচনের জন্য যত বড় মাপের মানুষই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশন এই প্রমাণ আজকে সাহসিকতার সাথে এই প্রমাণ রেখেছে। এই মানুষ পোড়ানোর রাজনীতির জবাব ব্যালটের মাধ্যমে মানুষ দিতে প্রস্তুতি নিয়েছে। তাদের বিপক্ষে ফলাফল গেলেই তারা আবার আগের ভয়ার্ত মূর্তি, ভয়ার মূর্তিতে ফিরে আসবে। তাদের কথাবার্তা, কাজ কর্মে এটা বোঝা যাচ্ছে এবং তার জন্যই আজকে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। যে কোনো মুহূর্তে দেখবেন তারা নির্বাচন থেকে সরে আসার একটা পায়তারা করতে পারে, তারা আবার আগের ধ্বংসাত্মক অবস্থায় ফিরে যেতে পারে। সারা দেশে গতকাল 1 মিনিটের বেশি অনুভূত হওয়া ভূমিকম্পকে গত এক যুগের মাঝে বড় ধরনের জোরালো ভূমিকম্প হিসেবে দেখছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু বিশেষজ্ঞদের মতে এর উৎপত্তি স্থল 550 কিলোমিটারের বেশি হওয়ায় এ যাত্রায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেছে বাংলাদেশ। তবে ঢাকা থেকে 200 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশকে, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। আরো জানাচ্ছেন শাতিলা শারমিন। এই আতঙ্ক ভূমিকম্পের। প্রাকৃতিক এমন বিপর্যয়ের কাছে বরাবরই অসহায় মানুষ। সারা বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল নেপালের পোখরায়। বিশেষজ্ঞদের মতে এ কারণেই বড় ধরনের বিপর্যয়ের মাঝে পড়তে হয়নি বাংলাদেশকে। এটা একটা বড় ধরনের ভূমিকম্প এবং সেসব এলাকায় হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনুভূতিটা বাংলাদেশের সব জায়গায় হয়েছে। ক্ষয়ক্ষতি কিছু হবে, তবে মেজর ক্ষয়ক্ষতি এগুলো আর্থকুয়েকে হবে না, দোলনীয় অনুভব করবেন, কারণ এই আর্থকুয়েকটা 500 থেকে 550 কিলোমিটার দূরে। এদিকে বিশেষজ্ঞদের মতে গত 80 বছরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানেনি। তবে এই অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্পের ইতিহাস কম নয়। 1885 সালে আসামে হয়েছিল বেঙ্গল ভূমিকম্প, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7। ভারত ও বাংলাদেশ সীমান্তে 1897 সালে হয় গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প, এর মাত্রা ছিল 8.7। 1869 সালে ভারতের আসামে 8.6 মাত্রার ভূমিকম্প হয়। সর্বশেষ বাংলাদেশ ভারত সীমান্তের কুচবিহার ও রংপুরে হয় 7.1 মাত্রার ভূমিকম্প। এসব ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 2 থেকে 250 কিলোমিটারের মধ্যে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে জনবহুল এ রাজধানীর 35% পাকা বাড়ি ধসে পড়বে। এর ফলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশকে, আর এতে আর্থিক ক্ষতির পরিমাণ হতে পারে কমপক্ষে 35 থেকে 40 হাজার কোটি টাকা। এর যে ব্যাপ্তি এটা ছিল প্রায় মিনিট খানিকের উপরে,
এটা আমাদেরকে চিন্তিত করে তুলেছে। ভবিষ্যতে আরো মেজর ড্যামেজের দিকে যাব। আর্থকুয়েকের যেই ঝুঁকিটার জন্য বিল্ডিং ডিজাইন করা হচ্ছে সেই মান অনুযায়ী আমরা এখনো গড়ে উঠতে পারিনি। ওইদিকে আমাদের আরো মনোযোগ দিতে হবে, নাহলে ভবিষ্যতে যদি এই মাত্র একটা আর্থকুয়েক আমাদের ঢাকার খুব কাছে হয় আমাদের জন্য মেজর ডিজাস্টার ঘটতে পারে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বিল্ডিং কোড মানা সহ সমন্বিত প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশন যারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা, পানি সংকট ও মাদক ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে কাউন্সিলররা নানা প্রতিশ্রুতি দিয়েও কার্যকর পদক্ষেপ না নেয়ায় গুরুত্বপূর্ণ এই দুটি ওয়ার্ড অনেকটা বসবাসের অযোগ্য। কাছাকাছি উত্তর পাঠানটুলি ওয়ার্ডও পানির সংকট সহ নানা সমস্যায় জর্জরিত। নূরজামাল আতিকের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। বিপণী বিতান ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ অধিকাংশ সরকারি দপ্তরের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড। অথচ একটি স্লুইস গেটের অভাবে বছর 9 মাস জোয়ারের পানিতে ডুবে থাকায় দুর্বিষহ এই ওয়ার্ডের 2 লাখ মানুষের জীবন। এছাড়া পানি সংকটও প্রকট। অন্যদিকে আবাসিক এলাকায় ভাসমান টংঘরকে ঘিরে মাদক ব্যবসার ফলে এলাকার শান্তি নষ্ট হচ্ছে। তবে কাউন্সিলর জলাবদ্ধতার জন্য, চট্টগ্রাম বন্দর ও মাদক ব্যবসার জন্য প্রশাসনকে দায়ী করে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। দুর্গন্ধ এবং নোংরা জোয়ারের পানি আমাদের এলাকাটাকে একেবারে কুলসিত করে ফেলছে। অল্প বৃষ্টি হলেও আমাদের একতলায় পানি উঠে যায়, নানা রকম মেশিন টেশিন নষ্ট হয়ে যায়, আর খাওয়ার পানিতে প্রচন্ড সংকট তো অনুভূত হয়। রাস্তায় টঙ্গরগুলি আছে, এই টং দোকানগুলি তুলে দিতে হবে, এখান থেকে মাদকের ব্যবসা হচ্ছে। বন্দরে 25 কোটি টাকা বাজেট দিয়েছে বলছে, যদি এটা হয়ে যায় আমাদের জলাবদ্ধতা থেকে আমরা মুক্ত হতে পারবো। ছোটপুর পশ্চিম ব্যাপারীরা বলে এখানে একটু মাদক ব্যবসার একটা ইয়ে আছে, আমরা প্রশাসনকেও জানিয়েছি। পোর্ট কানেক্টিং এবং আগ্রাবাদ এক্সিস রোড ঘেঁষে বাণিজ্যিক ও 40টি আবাসিক এলাকা নিয়ে উত্তর আগ্রাবাদ ওয়ার্ডেও জলাবদ্ধতা ও খাবার পানি সংকট তীব্র। খাল নালা ভরাট ও পরিষ্কার না করায় বর্ষাকালে পানিবন্দী হয়ে পড়েন ওয়ার্ডের 4 লাখ বাসিন্দা। বর্ষা সিজনে আমাদের নৌকালে চলাফেরা করতে হয়। আমরা 10-15 দিনও পানি জমা থাকে মেইন রোডের উপরে। যে পানিগুলো আমরা পাচ্ছি ওগুলো তো অনেক ধরনের ময়লা। এদিকে আয়তনে ছোট উত্তর পাঠানটুলি ওয়ার্ড গাড়ি ইঞ্জিন, মোটর পার্টস ও টায়ার টিউবের ব্যবসার জন্য বিখ্যাত। কিন্তু বিকল্প সড়ক না করে কদমতলী ফ্লাইওভারের নির্মাণ কাজের জন্য এখানকার ব্যবসার এখন নাজুক অবস্থা। খাবার ও ব্যবহার্য পানি নিয়েও চরম কষ্টে আছেন এলাকাবাসী। এসব সমস্যার জন্য সিডিএ ও ওয়াসাকে দোষারোপ করে পদক্ষেপ নেওয়ার কথা জানান কাউন্সিলর। ইঞ্জিন পার্টসের মাল আমরা কদমতলীতে ট্রান্সপোর্টে দিব, সেটাও দিতে পারতেছি না। টাকা দিয়ে ভলসার টিনে পানি আনবো, সে ভলসারটা আসার কোনো রাস্তা নাই। আমাদের এলাকায় পানির সমস্যা এবং বিদ্যুতের সমস্যা আজকে দীর্ঘ যাবত। পরিপূর্ণভাবে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানির সমস্যার সমাধান করা সম্ভব না। আর কদমতলী ফ্লাইওভার করার দীর্ঘসূত্রতার কারণে এবং অপরিকল্পিতভাবে করার কারণে আজকে 2 বছর ধরে আমাদের এখানে ব্যবসাটা ধ্বংস হওয়ার পথে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ 3টি ওয়ার্ডের বাসিন্দারা এবার সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিশ্রুতি পূরণ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহে বেসরকারি একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ স্বজনরা এই ঘটনায় ক্লিনিক ও গাড়ি ভাঙচুর করে। স্বজনরা জানান, 1 সপ্তাহ আগে পেট ব্যথা নিয়ে প্রিন্স নামের একটি ক্লিনিকে আসেন আহসান শেখ। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আহসানের পিত্তথলিতে পাথর আছে উল্লেখ করে দ্রুত অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক। গতকাল সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেওয়ার পর চেতনানাশক ইনজেকশন দেওয়া হয় তাকে। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। তবে স্বজনদের দাবি, প্রিন্স ক্লিনিকেই মারা যায় আহসান। এ ঘটনায় ক্লিনিক মালিকের বাড়ি ও গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ডাক্তাররাই আমার ভাই মারিয়ে ফেলেছে, তার কারণ এই বিষয়টা আমরা জানবো যে আমার ভাই ঢাকায় নিতে হবে কি কোন জায়গায় নিতে হবে, এই বিষয়টা ডাক্তাররা আমাদের কিছু জানায়নি। গোয়ালপাড়া বাজার 10 মিনিট লাগে, গোয়ালপাড়া বাজার 10-15 মিনিট এরকম টাইমে আর কি রোগীটা একটা প্রেশার মাপানোর জন্য হয়েছে, রোগী মারা গেছে। ওদের পক্ষ থেকে, ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে লিখিত কমপ্লেন পাওয়ার সাথে সাথে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ নেব। বেহাল দশায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো। অপারেশন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো বেশিরভাগ সময়ই থাকে অকেজো, নেই পর্যাপ্ত জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এ কারণে রোগীরা ইনফেকশনের শিকার হচ্ছেন বলে জানান চিকিৎসক। তবে অর্থ বরাদ্দ পেলে এসব সমস্যা আর থাকবে না বলে মনে করেন প্রতিষ্ঠানের উপপরিচালক।
মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হয় 1968 সালে। শুরুতে 6 বিভাগ ও 13 ইউনিট ছিল, এখন বিভাগ 12 এবং ইউনিটের সংখ্যা 40। সময়ের সাথে বেড়েছে রোগী ও ইউনিট, শুধু বাড়েনি ওটির মান, বরং ওটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ওটিগুলোর অবস্থা আসলে খুব নাজুক, যার ফলে আমাদের কাজ করতে কষ্ট হচ্ছে। আমাদের ডায়াথার্মি যেগুলো খুবই জরুরি জিনিস, সেই জিনিসটাও প্রায় নষ্ট থাকে, পার্টিকুলারলি মেনটেনেন্সের অভাবে। ওটি টেবিলগুলোও এখন প্রায় নষ্টই হয়ে গেছে, নতুন ওটি টেবিল প্রয়োজন। গাইনি বিভাগীয় প্রধান জানান, অপারেশন থিয়েটারের নানা সমস্যার কারণে রোগীরা শিকার হচ্ছে ইনফেকশনের। যন্ত্রপাতি বিশুদ্ধকরণের মেশিন প্রায় অকেজো হয়ে থাকে, ডায়াথার্মি মেশিন সবসময় ঠিকমতো কাজ করে না এবং রোগীদের ইনফেকশন হওয়ার চান্স বেশি হয় এবং তারা বিভিন্ন ভোগান্তিতে ভুগছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে এসব সমস্যা থাকবে না বলে দাবি উপপরিচালকের। ওটির পুরানো যন্ত্রপাতি মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি, আর নতুন বিল্ডিংটি আমরা পাই তাহলে আমাদের অবকাঠামোগত সমস্যাও দূর হবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওটির সংখ্যা 8টি, প্রায় সবগুলো ওটিতে রয়েছে কোনো না কোনো সমস্যা। প্রতিদিন 200 মানুষের অপারেশন হচ্ছে এই হাসপাতালে, বছরের সংখ্যা প্রায় 63,000। এই অঞ্চলের 10-12 জেলার মানুষের চিকিৎসা ক্ষেত্রের ভরসাস্থল এই হাসপাতাল, তাই এখানকার অপারেশন থিয়েটারগুলোর উন্নয়ন জরুরি। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। সম্প্রতি বরগুনায় বেড়ে গেছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রবণতা। এতে বিদ্যুৎ গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। বেশ কিছু এলাকায় ট্রান্সফরমারের মূল্য দিতে না পারায় মাসের পর মাস বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন গ্রাহকরা। তবে পল্লী বিদ্যুৎ বিভাগ বলছে, নীতিমালা অনুযায়ী ট্রান্সফরমারের মূল্য দিতে হবে গ্রাহকদেরকেই। এস এম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনার লাকুরতলা এলাকার এ বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি হয়ে গেছে ট্রান্সফরমার। চুরির ঘটনার 2 মাস পার হলেও নতুন ট্রান্সফরমার দেয়নি পল্লী বিদ্যুৎ সমিতি। ফলে এই এলাকার সব বাড়ি এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। আর বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর গৃহস্থালির কাজ ও ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। পল্লী বিদ্যুৎ বলছে, চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য দিতে হবে গ্রাহকদের এবং চুরি প্রতিরোধে রাতভর পাহারা দিতে হবে তাদেরকেই। এটা মানতে নারাজ স্থানীয় গ্রাহকেরা। আমরা ঘরে কোনো আলো পাইতেছি না, ঘরের সমস্ত ধরনের ইলেকট্রনিক মালামাল বন্ধ হয়ে গেছে। প্রথমবার চুরি হলে নাকি অর্ধেক টাকা দিতে হয়, দ্বিতীয়বার চুরি হলে নাকি ফুল টাকা দিতে হবে। পুরো টাকা না দিতে তোমরা পাহারা দিয়ে রাখা লাগবে, কিন্তু এটা কি সম্ভব? ঘরে বিদ্যুৎ ই করবো না ওইটা পাহারা দেবো? ট্রান্সফরমার চুরি হইলে আমরা রাত থেকে সমস্ত উদ্যোগের থেকে আমরা কি খামার করে বসে থাকবো? পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা বলছেন, নীতিমালা অনুযায়ী কাজ করছেন তারা। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রথমবার চুরি হলে 50% মূল্য এবং পরবর্তী যতবার চুরি হবে ততবারই 100% মূল্য পরিশোধ করবে। তবে শিল্প গ্রাহকের ক্ষেত্রে প্রথমবার 100%, পরবর্তী যতবার হবে ততবারই 100% মূল্য দেওয়া লাগবে। এটা আমাদের বিধিমালায় বলা আছে। বরগুনা জেলায় শুধু পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে 1197টি। গত 6 মাসে 7টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে 5 কেভির 3টি ও 10 কেভি লাইনের 4টি। সময় সংবাদ, বরগুনা। বাংলাদেশের বস্ত্র খাতে সুতার চাহিদা মেটাতে সুতাকলের প্রয়োজনীয় তুলার প্রায় সবটুকুই আমদানি করতে হয় ব্যবসায়ীদের। তবে তুলা উন্নয়ন বোর্ড বলছে, তুলা চাষের উপযুক্ত জমির ব্যবহার নিশ্চিত করতে পারলে আগামী 5 বছর পর বার্ষিক মোট চাহিদার প্রায় 20 ভাগ তুলা দেশে উৎপাদন করা সম্ভব। তবে উন্নত মানের সুতা তৈরির জন্য উৎপাদন বাড়ানোর সাথে সাথে ভালো জাতের তুলাবীজ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছেন সুতা উৎপাদনের সাথে জড়িতরা। আরো জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। দেশে বস্ত্র খাতের চাহিদা মোতাবেক সুতা তৈরির জন্য প্রয়োজনীয় তুলার প্রায় সবটুকুই আমদানি করতে হয় ভারত সহ বিভিন্ন দেশ থেকে। গত অর্থবছরও সুতা তৈরিতে প্রয়োজনীয় 55 লাখ বেল তুলার মধ্যে দেশীয় তুলার যোগান ছিল মাত্র 1 লাখ বেল। তবে তুলা উৎপাদনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমন তথ্য তুলা উন্নয়ন বোর্ডের। তাদের দেয়া তথ্য মতে 2009-10 অর্থ বছরে তুলার উৎপাদন যেখানে 70,000 বেলেরও কম ছিল, সেখানে 2013-14 অর্থ বছরে এর উৎপাদন এসে দাঁড়ায় 1.5 লাখ বেলে। তুলা উন্নয়ন বোর্ড বলছে, সাধারণ ফসলের অনুপযোগী পাহাড়ি, চর, শুষ্ক আর লবণাক্ত জমির পাশাপাশি তামাক চাষের আওতায় থাকা 70,000 হেক্টর জমি তুলা চাষের আওতায় এলে আগামী 5 বছরের মধ্যে বর্তমান উৎপাদন 10 লাখ বেলে উন্নীত করা সম্ভব। 2-3 লক্ষ হেক্টর জায়গা আছে যেখানে অন্য ফসলকে, খাদ্য উৎপাদনকে ব্যাহত না করে
সেখানে তুলা চাষ করা যায়। একটা টার্গেট আমরা করেছি যে 8-10 লক্ষ বেল তুলা বাংলাদেশে করা যেতে পারে আগামী 5-7 বছরে। তবে শুধু উৎপাদন বৃদ্ধিই নয়, মানসম্পন্ন সুতা তৈরির লক্ষ্যে উন্নত জাতের তুলা বীজ ব্যবহারের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন বিসিএর। মডার্ন জিনিং ফ্যাক্টরি এখানে করতে পারি এবং সেইভাবে যদি আমরা আমাদের প্রোডাকশন এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কোয়ালিটি অনেক ভালো হবে। ব্যবসায়ীরা বলছেন, মানসম্পন্ন দেশীয় তুলার যোগান বৃদ্ধি পেলে বিশ্ববাজারে আরো দৃঢ় হবে বস্ত্রসহ তৈরি পোশাক খাতের অবস্থান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাত্র 500 মুরগির বাচ্চা নিয়ে খামারি শুরু করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাহিন ভান্ডারী। কিন্তু প্রচণ্ড ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে তার খামারে এখন 70,000 মুরগি রয়েছে। সফল খামারি পাশাপাশি গড়ে তুলেছেন মাছ ও গরুর খামারও। এতে অনেকেই উদ্বুদ্ধ হয়ে আশেপাশে গড়ে তুলেছেন নতুন নতুন খামার। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ ও ব্যাংকও সহযোগিতার হাত বাড়িয়েছে এসব খামারে। মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লেখাপড়া শেষ করে চাকুরির জন্য বসে না থেকে শাহিন ভান্ডারী বাড়ির পাশে একটি শেড করে শুরু করেন মুরগির খামার। 50,000 টাকা দিয়ে শুরু করা এই খামারে এখন রয়েছে প্রায় 60 লাখ টাকার মুরগি। আর এই মুরগির খামারকে কেন্দ্র করে ব্যাংকের সহায়তায় গড়ে তুলেছেন মাছ ও গরুর 2টি খামার। একজন শিক্ষিত যুবক যদি চাকরির সন্ধানে না যায়, যদি পরিশ্রম করে একটা খামারকে দাঁড় করানোর জন্য চেষ্টা করে, তাহলে অনেক কিছু করা সম্ভব। আমি এই ফার্মকে দাঁড় করাইছি খুব অত্যন্ত পরিশ্রম করে। এখানে গভর্নমেন্ট যদি আমাদের সুবিধা দেয় তাহলে আমি আরো অনেক কিছু করতে পারবো। তার এই এগ্রো খামারে কর্মসংস্থান হয়েছে প্রায় শতাধিক বেকার যুবকের। সেখান থেকে কাজ করে আমি মৎস্য চাষি করি, তার উপর আমার সংসার সচলভাবে চলতেছে। ভান্ডারী মাছের খামারে কাজ করে আমার 2 ছেলে মেয়ের লেখাপড়া চলতেছে, দিন পথ ভালো যাচ্ছে। আশপাশের অনেকে এ খামার দেখে উদ্বুদ্ধ হয়ে নিজেরাই গড়ে তুলেছেন খামার। শাহিন ভাইয়ের ভান্ডারী এগ্রো ফার্ম দেখার পরে আমি সিদ্ধান্ত নিই যে এরকম একটা ফার্ম আমি করব। তো আমি সেটা এখন মহাস্থানের কাছাকাছি একটা জায়গায় আমি এই ফার্মটা করতেছি। চাকরি করতে করতে আমার পাশে গ্রামের জায়গায় আমি ওখানে একটা খামার করি, খামারে এখন পোল্ট্রি তুলি। শুধু ভান্ডারী এগ্রো ফার্ম নয়, ছোট বড় নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। পাশাপাশি ঋণ সুবিধা দিচ্ছে উপজেলার ব্যাংকগুলো। তাদেরকে যত টেকনিক্যাল সেবা আমরা দিয়ে আসছি এবং এই সেবার কারণে এবং তারা ব্যক্তিগতভাবে ব্যবসা করে লাভবান হওয়ার কারণে আরো নতুন নতুন খামারি তৈরি হচ্ছে এলাকায়। একটি বাড়ি একটি খামার প্রকল্পের যে শুভ সূচনা করে ইসলামী ব্যাংক মহস্তানগড় শাখার বিনিয়োগের মাধ্যমে তা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এই ধরনের উদ্যোগ নিয়ে যেসব নতুন উদ্যোক্তা এগিয়ে আসবে, ইসলামী ব্যাংক সবসময় তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে গড়ে উঠেছে 365টি পোল্ট্রি খামার ও 3টি হ্যাচারি। সময় সংবাদ, বগুড়া। খেলার খবর। ভূমিকম্পের কারণে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার এএফসি অনূর্ধ্ব 14 রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। পাশাপাশি বাংলাদেশকে দ্রুততার সঙ্গে দেশে ফেরত আসতেও নির্দেশ দিয়েছে এশিয়ান ফুটবলের অভিভাবক এই সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। স্থানীয় সময় বেলা 12টার দিকে 7.9 মাত্রার এই ভূমিকম্পে নেপালের প্রায় 1500 মানুষ মারা যায়। দুর্যোগকালীন ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ভূকম্পনের কারণে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশের সাথে নেপালের অনূর্ধ্ব 14 মহিলা ফুটবল দলের খেলা স্থগিত করা হয়েছে। তবে বাফুফে জানায় বাংলাদেশের ফুটবলাররা নিরাপদে রয়েছেন সেখানে। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করলেও ভুটানকে 16 গোলের বড় ব্যবধানে হারায়। সেমিফাইনালে শক্তিশালী ইরানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশের অনুজরা। সার্বিক বিবেচনায় ইমিডিয়েটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আমরা এফসির সাথে যোগাযোগ করি এবং নেপালে আমাদের টিমের সাথে যে ম্যাচ কমিশনার রয়েছেন তার বরাতের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রিলিমিনারি এশিয়ান ফুটবল কনফেডারেশনের ডিসিশন অনুযায়ী টুর্নামেন্টটিকে পোস্টপোন করা হয়েছে। দে হ্যাভ অ্যাডভাইসড আস আমাদের টিমকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নিয়ে আসার জন্য। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেপাল ও ভারতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 1800 ছাড়িয়েছে। ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে, সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, বিধ্বস্ত হতে পারে বিস্তীর্ণ এলাকা,
অপরিকল্পিত নগরায়নে বাড়ছে আতঙ্ক, নেই পর্যাপ্ত প্রস্তুতিও। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন। রাজনৈতিক দলের সমর্থন না থাকায় ঢাকার 2 সিটিতে বাধার মুখে পড়তে হচ্ছে প্রচারণায়, অভিযোগ কাউন্সিলর প্রার্থীদের। এবং প্রয়োজনীয় তুলার প্রায় সবটুকুই আমদানি করতে হয় বাংলাদেশের। ভালো জাতের বীজ ও প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।